স্টুডেন্টস, আমি আগের দিনের ভিডিওতে নিরীক্ষার উদ্দেশ্য এর আগের টপিকটা অবধি পড়িয়েছিলাম। আজকে আমি নিরীক্ষার উদ্দেশ্য এখান থেকে কন্টিনিউ করছি। তো এবার দেখো আসছে, হিসাব পরীক্ষার প্রাথমিক স্তরে নিরীক্ষার পরিধি হলো সংকীর্ণ। প্রথম দিকে আর্থিক লেনদেনগুলো সঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা তা দেখাই হলো নিরীক্ষার উদ্দেশ্য। পরবর্তীকালে হিসাবে ভুল ত্রুটি বা প্রতারণা খুঁজে বের করাই নিরীক্ষার উদ্দেশ্য হয়। কিন্তু বিংশ শতাব্দীতে ব্যবসা বাণিজ্যের পরিধি জাতীয় স্তর থেকে আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়। তাই তো এখন তো আমাদের সব কিছু লেনদেন আন্তর্জাতিক হিসেবে হয়, বাইরের দেশের সাথে সব কিছু জিনিসপত্র দেওয়া হয়, নেওয়া হয়, যার জন্য নিরীক্ষার পরিধিরও বিস্তার ঘটে। বর্তমানে নিরীক্ষার উদ্দেশ্যকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যেমন একটি হলো মুখ্য আর আরেকটা হচ্ছে গৌণ। তো গৌণ উদ্দেশ্য আবার দুটো ভাগে, হিসাব সংক্রান্ত আর সামাজিক। তো এই ভাগগুলো ভালো করে দেখতে হবে। তো এবার আমরা দেখো পড়ব প্রথমে মুখ্য উদ্দেশ্য বা প্রাথমিক উদ্দেশ্য। কি বলেছে না দেখো, বর্তমানে নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের চূড়ান্ত আর্থিক বিবরণীগুলোর নির্ভরযোগ্যতা ও বৈধতা পরীক্ষা করা। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের লাভ ক্ষতি হিসাব এবং উদ্বর্তপত্র সেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থার নির্ভুল ও যথাযথ চিত্র প্রকাশ করেছে কিনা তা প্রত্যয়ন করাই নিরীক্ষার প্রাথমিক বা মুখ্য উদ্দেশ্য। তাহলে এটা ভালো করে বুঝলে, এটা তো আলাদা করে কিছু বলার নেই, এটাই বারবার রিপিট হচ্ছে একই কথা। 1913 খ্রিস্টাব্দের কোম্পানি আইনের 143 সাবসেকশন 2 নাম্বার ধারায় বলা হয়েছে, একজন নিরীক্ষককে তার প্রতিবেদনে অবশ্যই নিচের দুটি বিষয় উল্লেখ করতে হবে। তো এটা একটু দেখে নাও। দেখো কি বলেছে। নাম্বার 1, নির্দিষ্ট আর্থিক বছরের শেষে প্রস্তুত উদ্বর্তপত্রে কোম্পানির আর্থিক অবস্থার প্রকৃত ও ন্যায্য চিত্র প্রতিফলিত হয়েছে কিনা। আর নাম্বার 2 হচ্ছে, এছাড়া বছরের শেষে প্রণীত লাভ ক্ষতির হিসাবে কোম্পানির আর্থিক লেনদেনগুলোর প্রকৃতি ও ন্যায্য ফলাফল প্রকাশিত হয়েছে কিনা এবং উদ্বর্তপত্র ও লাভ ক্ষতির হিসাব কোম্পানি আইন অনুযায়ী প্রস্তুত হয়েছে কিনা। তাতে এটা তো কিছু বোঝানোর নেই, এটা শুধু পড়তে হবে, মানে দেখতে হবে একটু। ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া কর্তৃক প্রকাশিত এসএ 200 বলা হয়েছে, স্বীকৃত হিসাব নিকাশ সংক্রান্ত রীতিনীতি, প্রথা ও আইনের গণ্ডির মধ্যে থেকে প্রণীত আর্থিক বিবরণীগুলো সম্পর্কে মতামত প্রকাশ করাই নিরীক্ষার মুখ্য উদ্দেশ্য। তাহলে এবার আমরা পড়ব গৌণ উদ্দেশ্য, যেটা আমরা দেখব যে দুভাগে হয়, তাই তো। তো নাম্বার 1 হচ্ছে হিসাব সংক্রান্ত উদ্দেশ্য। হিসাব সংক্রান্ত উদ্দেশ্য বলতে হিসাব প্রণয়ন করার সময় অনেক ক্ষেত্রেই কারচুপি, জাল জুয়াচুরি, ভুল ত্রুটি সংঘটিত হয়। হিসাবসমূহের মধ্যে যদি ভুল ত্রুটি থাকে তাহলে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার প্রকৃত ন্যায্য চিত্রটি বোঝা যাবে না। শুধু তাই নয়, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাও বিপন্ন হয়ে পড়বে, মানে খারাপ হয়ে যাবে। তাই নিরীক্ষককে এই ভুল ত্রুটি, জাল জুয়াচুরি মানে কি উল্টোপাল্টা করে অ্যামাউন্টগুলো দেখানো বা ভুল দেখানো বা প্রফিটটাকে কম দেখানো যাতে কিনা ট্যাক্স কম দিতে হয়, এইগুলো সম্পর্কে সচেতন থাকতে হয়। আবার ভুল বা জুয়াচুরি উদ্ঘাটন করলেই নিরীক্ষকের দায়িত্ব শেষ হয় না, ঠিক আছে। এই সব ভুল বা জুয়াচুরি যাতে ভবিষ্যতে পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রতিরোধমূলক ব্যবস্থাও গ্রহণের পরামর্শ দিতে হয়। সুতরাং নিরীক্ষার হিসাব সংক্রান্ত উদ্দেশ্য হলো হিসাবের ভুল ত্রুটি অনুসন্ধান ও উদ্ঘাটন। এটা দেখবে, এই যে লাস্ট 3টে এখন পড়ছে, এই 3টেই মেন। হিসাবের জুয়াচুরি বা কারচুপি উদ্ঘাটন এবং ভুল ত্রুটি ও জুয়াচুরির পুনরাবৃত্তি যাতে না ঘটে তার ব্যবস্থা গ্রহণ। তো এবার আসছে দেখো নাম্বার 2, সামাজিক উদ্দেশ্য। আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতি প্রকৃতিরও পরিবর্তন ঘটেছে, যার ফলে নিরীক্ষার পরিধিরও
বিস্তৃতি ঘটেছে, বিস্তৃতি। ঠিক আছে, একটুখানি আমার প্রবলেম হচ্ছে বলতে, কারণ আমার তো অ্যাকচুয়ালি আমি সাধারণত ইংলিশ ভার্সান পড়াই, কাজেই আমার একটু বাংলা ভার্সানটা পড়াতে অসুবিধা হচ্ছে, মানে এই প্রোনাউন্সিয়েশনগুলোতে। ঠিক আছে, আশা করি তোমরা একটুখানি কনসিডার করবে। তো এবার দেখো এবার কি বলেছে, বর্তমানে সমাজবিজ্ঞানের মতো নিরীক্ষারও কিছু সামাজিক উদ্দেশ্য আছে। নিরীক্ষার উল্লেখযোগ্য সামাজিক উদ্দেশ্যগুলো হলো এই যে এইখান থেকে পড়বে, কি কি পড়েছে দেখো। শেয়ার হোল্ডারদের স্বার্থ সুরক্ষিত করা, সম্ভোগকারীদের স্বাস্থ্যই মনে আছে সুরক্ষিত করা, জাতীয় সম্পদের অপচয় বন্ধ করা, মূলধন ক্ষয় বন্ধ করা মানে ক্যাপিটাল যেটা, আর শ্রমিক কর্মীদের স্বার্থ সুরক্ষিত করা, কর ফাঁকি মানে হচ্ছে ট্যাক্সে যাতে অনেকে ফাঁকি দিয়ে চলে যায়, এটা যাতে না করে সেটা দেখা। এবার দেখো আসছে নিরীক্ষার সামাজিক উদ্দেশ্য যেগুলো পড়বো আমরা। নাম্বার 1 হচ্ছে শেয়ার গ্রহীতাদের স্বার্থ রক্ষা। কোম্পানিতে যারা মূলধন বিনিয়োগ করে তারা হলেন কোম্পানির মালিক বা শেয়ার গ্রহীতা। আইনের দৃষ্টিভঙ্গিতে শেয়ার গ্রহীতারা কোম্পানির মালিক হওয়া সত্ত্বেও কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন না। ঠিক আছে, তাহলে এই লাইনটা কিন্তু ইম্পর্টেন্ট, যে যারা শেয়ার গ্রহীতা তারা কি কোম্পানির দৈনন্দিন কার্য পরিচালনায় তারা কিন্তু দেখাশোনা বা দেখতে পায় না যাচ্ছে কি হচ্ছে ডেইলি সেগুলো। কোম্পানি পরিচালনার দায়িত্বে থাকেন কয়েকজন নির্বাচিত পরিচালক। তারা হিসাবের কারচুপি ঘটিয়ে স্থায়ী সম্পত্তির উপর অপচয় বেশি দেখিয়ে মুনাফার পরিমাণ কমিয়ে দেখাতে পারেন, তাই তো? দেখাতেই পারে এটা কেন, যাতে হচ্ছে ট্যাক্সটা বা করটা কম দিতে হয়। এতে শেয়ার গ্রহীতাদের স্বার্থ বিঘ্নিত হতে পারে, কেননা প্রফিট কম দেখালে কি হবে বা মুনাফা কম দেখালে শেয়ার গ্রহীতারা কি ভালোভাবে পারবে? প্রফিটের উপরেই তো বা মুনাফার উপরেই তো তারা টাকা পায়, সেটা পাবে না। শেয়ার গ্রহীতাদের স্বার্থ যাতে সুরক্ষিত থাকে তা দেখা নিরীক্ষকের কর্তব্য। নাম্বার 2 হচ্ছে দেখো লেখা আছে জাতীয় স্বার্থ রক্ষা। বর্তমানে প্রতিটি দেশের সরকারি জনগণের মঙ্গলের জন্য উন্নয়নমূলক কাজ করে চলছে। উন্নয়নমূলক কর্মসূচি অব্যাহত রাখার জন্য প্রয়োজন অর্থের। সরকার প্রত্যক্ষ ও পরোক্ষ কর আদায়ের মাধ্যমে রাজস্ব সংগ্রহ করে। তাই জাতীয় স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কর ফাঁকির প্রবণতাকে প্রতিরোধ করা দরকার। সেই জন্য কর ফাঁকি দেওয়ার সম্ভাব্য ক্ষেত্রগুলো পর্যালোচনা করে কর ফাঁকি প্রতিরোধ করা নিরীক্ষার একটি সামাজিক উদ্দেশ্য, যেটা এতক্ষণ বলছিলাম ওরকমই লেখা রয়েছে। নেক্সট দেখো নাম্বার 3 শ্রমিকদের স্বার্থ রক্ষা। এটাও একটা দায়িত্ব, তাই তো? যাতে কিনা কারবারের অস্তিত্ব বিপন্ন, যাতে কি বলেছে যে যারা যদি শোষিত হয় মানে শ্রমিকরা যদি শোষিত হয় তাহলে শ্রমিক অসন্তোষ দেখা দিতে পারে, তাহলে কাজের প্রবলেম হবে। তাই শ্রমিকদের পদেও মজুরি সঠিক ও ন্যায়সঙ্গত কিনা তা দেখতে হবে, তাই তো? তারপর দেখো আছে নাম্বার 4 ক্রেতাদের স্বার্থ রক্ষা। এটাও করতে হবে, ঠিক আছে, যাতে কোনো ক্রেতা ক্ষতিগ্রস্ত না হয়। আচ্ছা, এবার দেখো কি বলেছে, তাই প্রলোভনের মাধ্যমে ভোগকারীদের শোষণ করে অত্যধিক মুনাফা অর্জনের প্রবণতা রোধ করতে ক্রেতাদের সহায়তা করাই নিরীক্ষার একটি সামাজিক উদ্দেশ্য। তারপর দেখো বলেছে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা কী বলেছে না, বিনিয়োগকারীগণ যদি তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয় তাহলে তারা বিনিয়োগ করতে ভয় পাবে, তাই তো? তার ফলে সরকারের আয়ের উৎস মানে সোর্স কিংবা কারবারি প্রতিষ্ঠানের মূলধন সংগ্রহের পথ সংকুচিত হবে, মানে কমে যাবে। এর ফলে জাতীয় উন্নতি ব্যাহত হতে পারে। তাই প্রতিষ্ঠানে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে কিনা তা পর্যালোচনা করা নিরীক্ষার অন্যতম উদ্দেশ্য। তারপর দেখো বলেছে কোম্পানির সামাজিক দায়িত্ব। এটাও কিন্তু ইম্পর্টেন্ট। সামাজিক দায়িত্ব কি না, 2013 খ্রিস্টাব্দের কোম্পানি আইনের 135 নাম্বার ধারায়
কোম্পানির সামাজিক দায়িত্ব ও গুরুত্ব সম্পর্কে উল্লেখ করা আছে। কি বলেছে না দেখো, কোম্পানি আইনের এই ধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে আর্থিক বছরের পূর্ববর্তী 3 বছরের গড় মুনাফা, মানে তাদের যে অ্যাভারেজ প্রফিটটা হচ্ছে 3 বছরে লাস্ট, তার 2% কম পক্ষে মানে মিনিমাম সামাজিক কাজে ব্যয় করতে হবে। তাই নিরীক্ষকের সামাজিক দায়িত্ব হলো কোম্পানি সঠিকভাবে আইনের নির্দেশ মানছে কিনা তা দেখা। যদি কোম্পানি সঠিকভাবে এই দায়িত্ব পালন না করে তাহলে চূড়ান্ত প্রতিবেদনে ফাইনাল রিপোর্ট তা উল্লেখ করে শেয়ার হোল্ডারদের জানাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা এতক্ষণ পড়লাম নিরীক্ষার ব্যাপারে অনেক কিছু। তো এবার দেখছি যে নিরীক্ষা শাস্ত্র কি বলেছে না, একটি গতিশীল সমাজ বিজ্ঞান, তাই তো। বিজ্ঞানের নির্দিষ্ট কিছু নিয়ম, নীতি ও সূত্র আছে নিরীক্ষা। দেখো নিরীক্ষার নির্দিষ্ট কিছু নিয়ম ও নীতি আছে। কারবারি জগতের লেনদেনগুলোকে মানে ট্রানজ্যাকশনসগুলোকেই যথাযথভাবে পর্যালোচনা করাই হলো নিরীক্ষা শাস্ত্রের উদ্দেশ্য। সেই দিক দিয়ে বিচার করলে আবার নিরীক্ষা শাস্ত্রকে বিজ্ঞান বলা যায়, তবে নিরীক্ষা শাস্ত্রকে ফলিত বিজ্ঞান বলা যায় না, বরং সমাজবিজ্ঞান আখ্যা দেওয়া যায়। কারণ সমাজবিজ্ঞান সমাজের বিভিন্ন দিক ও সমস্যাগুলো পর্যালোচনা করে এবং তা সমাধানের যুক্তিসঙ্গত পরামর্শ দেয়। সমাজবিজ্ঞানের অন্যান্য শাখার মতো নিরীক্ষারও কিছু সামাজিক উদ্দেশ্য ও দায়িত্ব আছে। যেমন দেখো বলেছে নিরীক্ষার প্রধান উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর প্রকৃত ও ন্যায্য চিত্রটি তুলে ধরা। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ নিরীক্ষকের তথ্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠানটির আর্থিক অবস্থা বিশ্লেষণ করে। সুতরাং নিরীক্ষা সমাজের প্রতি এই যে সেবা প্রদান করে তার মূল্য অসীম। সেই কারণেই নিরীক্ষাকে সমাজবিজ্ঞানের মর্যাদা দেওয়া হয়। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজবিজ্ঞানের ধ্যান ধারণারও পরিবর্তন হয়। ব্যবসা বাণিজ্যের পরিধি বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিরীক্ষা শাস্ত্রের পরিধিরও আলোচ্য বিষয় পরিবর্তিত হয়। তাহলে আমরা কি বলতে পারি, নিরীক্ষা শাস্ত্রকে বলা হয় গতিশীল সমাজবিজ্ঞান। ঠিক আছে, তো আজকের আমি এই ভিডিওতে এতটুকুই রাখলাম। আবার নেক্সট যে ভিডিওতে আমি নিরীক্ষার গুরুত্ব এখান থেকে কন্টিনিউ করাবো। আসলে একটু লাইন বাই লাইন রিডিংটা পড়ছি বলে সময় লাগছে, আর তোমরা তো এগুলো প্রথম পড়ছো, একটু ভেতরগুলো না পড়লে ভালো করে বুঝতে পারবে না। তাই জন্য একটুখানি রিডিংটা পড়ছি, আর এখানে তো বোঝানোর সেরকম নেই, এই জন্য আর সেরকম ডিটেলসে বোঝাচ্ছি না। কস্ট ট্যাক্সটা যখন করাবো তখন আবার ডিটেলসে বোঝাবো আমি, কিন্তু যে জায়গাগুলো মনে করবো আমি ইম্পর্ট্যান্ট সেখানটা আমি এগুলো বলে দেবো, যে অডিটার, লয়ের। তো তোমাদের যদি ভালো লাগে একটা অন্তত লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটা। আর যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমরা আজকে আমাকে আগ্রহ না দেখালে আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর ইচ্ছা থাকবে না। ঠিক আছে।